বেশ। এইবারে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মোটামুটি ভাবে আমরা অনেকটাই কভার করে ফেলেছি। এবারে আমরা আগের দিন যে অবধি ছিলাম সেখান থেকে আমি শুরু করছি, ঠিক আছে? এর পরে আমরা আরো কিছু কিছু জিনিস পড়বো। তবে আমার কাছে টার্গেট আছে, আজকে যেহেতু আরেকটা ক্লাস আছে সেইটা এবং কালকের ক্লাস মিলিয়ে এই সপ্তাহের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি উইথ অ্যাপ্লিকেশনস, কোথায় কি অ্যাপ্লিকেশনস আছে এগুলো সহ আমি শেষ করে দিতে পারবো বলেই মনে হচ্ছে। তো আগের সপ্তাহে আমরা কি করছিলাম? আগের সপ্তাহে আমরা ব্লু হোয়াইট স্ক্রিনিং এগুলো করেছি, রাইট? আগের সপ্তাহে আমার তোমাদের পাওয়ার পয়েন্ট এগুলো সমস্ত দেওয়া ছিল, যে ব্লু যে স্ক্রিনিং মানে কি, স্ক্রিনিং কিভাবে শুরু হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, হ্যাঁ, এইগুলো কি তোমার সিগনিফিকেন্স ক্যারি করে, এই সমস্ত কিছু বলা ছিল। যে আমরা প্রথমে সিলেকশন শুরু করি কি দিয়ে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন দিয়ে। কারণ যে সমস্ত প্লাজমিডে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করতে পারবে, এবং তার ফলে এই যে আমি এখানে যে তোমার আমি এখানে একটা প্রথমে ছবিতে করেছি যে প্রথম হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন দিয়ে আমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আমি শুরু করছি, দিয়ে আফটার ইয়োর ট্রান্সফরমেশন তাদেরকে আমি একটা প্লেটে ট্রান্সফর্ম করছি, যে প্লেটের মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে। কোন অ্যান্টিবায়োটিক? যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা প্লাজমিডের মধ্যে আছে। প্লাজমিডের মধ্যে যদি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন থাকে তাহলে আমাকে প্লেটেও অ্যাম্পিসিলিন নিতে হবে, ঠিক আছে? তাহলে যে সমস্ত কলোনিতে এই প্লাজমিডটা ট্রান্সফর্ম হয়েছে সেই সমস্ত কলোনিগুলোই সার্ভাইভ করতে পারবে, কারণ তারা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনের থ্রু দিয়ে অ্যাম্পিসিলিনকে প্রতিহত করতে পারবে, ঠিক আছে? অ্যাম্পিসিলিনকে ডিগ্রেড করতে, বিটা ল্যাকটামেজ দিয়ে বিটা ল্যাকটামকে কেটে দেবে, ফলে বিটা ল্যাকটাম এর উপর কোনো কাজ করবে না, ফলে অ্যাম্পিসিলিনের উপর কোনো কাজ করবে না। ফলে ওই সমস্ত ক্লোনস মানে ওই সমস্ত কলোনিস যারা কিনা, যাদের মধ্যে কিনা প্লাজমিডটা ঢুকে বসে আছে, সেই সমস্ত কলোনিগুলোই বাঁচবে, সার্ভাইভ করবে, বাকি কলোনিগুলো সার্ভাইভ করতে পারবে না। তাহলে প্রথমেই আমি আনট্রান্সফর্ম সেলস গুলোকে আমি কাটিয়ে দিলাম, ঠিক আছে? এখানে এইটাকেই আমি আরেকটা ডায়াগ্রাম দিয়ে করেছি, যে তুমি লাইগেশন করার পরে হিট শক দিয়ে ট্রান্সফর্ম করলে এগুলো হচ্ছে নেটিভ ব্যাকটেরিয়া সেল, এটা হচ্ছে প্লাজমিড, ঠিক আছে? এবার নেটিভ ব্যাকটেরিয়াল সেল মধ্যে তুমি যখন প্লাজমিড ঢোকাতে যাচ্ছ, হতেই পারে কিছু সেল আনট্রান্সফর্ম থেকে গেল, কিছু সেলের মধ্যে প্লাজমিড ঢুকলো না। এবারে টোটাল জিনিসটাকে যদি আমি অ্যান্টিবায়োটিক প্লেটে কালচার করি, তাহলে আগের স্টাডি যেরকম দেখালাম যে সমস্ত সেলে তোমার রেজিস্ট্যান্স জিন আছে তারা সার্ভাইভ করছে, বাকি সেলগুলো সার্ভাইভ করছে না। তারপরে প্রথমেই আমি কি করলাম? আমি কিছু জিনিস এলিমিনেট করে দিলাম। প্রথমেই আমি কিছু জিনিস এলিমিনেট করে দিলাম। কি এলিমিনেট করে দিলাম? আনট্রান্সফর্ম সেলস, যেগুলোর মধ্যে কোনো ট্রান্সফরমেশন হয়নি, ঠিক আছে, অর্থাৎ যার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ আদৌ ঢোকেনি, সেগুলোকে এলিমিনেট করে দিলাম। প্লাস সেলফ লাইগেটেড ইনসার্ট যেগুলোতে ঢুকেছে, অর্থাৎ যেগুলোতে প্লাজমিড ঢোকেনি কিন্তু এরকম সেলফ লাইগেটেড ইনসার্ট ঢুকেছে। সেলফ লাইগেটেড ইনসার্ট কি আমরা আগের সপ্তাহেই পড়েছি, যে তুমি যখন ডিএনএ কে ডাবল ডাইজেস্ট করছো তোমার ইনসার্টকে, দে আর লিনিয়ার, কিন্তু সেই লিনিয়ার ডিএনএও সেলফ লাইগেশন করতে পারে। কেন? কারণ এটা ধরা যাক একটা লিনিয়ার ডিএনএ, এটা ধরা যাক একটা লিনিয়ার ডিএনএ, এর মধ্যে কমন রেস্ট্রিকশন সাইট তো থাকবেই, কারণ তুমি একই পেয়ার অফ রেস্ট্রিকশন সাইট দিয়ে সবাইকে ডাইজেস্ট করছো, ঠিক আছে? কাজেই ধরো ইকো আর1 আর ইকো আর1 সাইট দুটো ডিএনএ এর মধ্যে তারা কাছাকাছি এসে লাইগেট করে গেল, হতে পারে। অথবা নিচে আমি একটা এঁকেছি, এখানে আমি নিচে এঁকেছি যে ইকো আর1 আর ব্যাম H1 দে ক্যান অলসো লাইগেট। এখানে ব্যাম H1 আছে আর এইখানে ব্যাম H1 আছে। এই ব্যাম H1 ও লাইগেট করতে পারে, দুটো আলাদা আলাদা ডিএনএ, অথবা ইকো আর1 লাইগেট করতে পারে। তাহলে এগুলো হচ্ছে সেলফ লাইগেটেড ইনসার্ট, বাট দে আর নট দ্য কারেক্ট রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এই সমস্ত ইনসার্ট গুলো যদি তোমার এই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকেও থাকে, যেগুলো হচ্ছে তোমার ইনসার্ট গুলো ঢুকিয়েছি, ইউজুয়ালি ইনসার্ট গুলো ঢোকার রেট কম, কারণ আগের দিনে আমি বলেছি লিনিয়ার ডিএনএ চট করে ঢুকতে চায় না, বা ঢুকলেও সেগুলো চট করে তোমার সেলের মধ্যে যে ডিএনএস আছে সেগুলো দিয়ে ডিগ্রেড করে দেয়, ঠিক আছে? সেগুলো তার এসওএস কন্ট্রোলকে অ্যাক্টিভেট করে ডিগ্রেড করে দেয়। যদি বেঁচে থাকে, ধরা যাক তারপরে যদি ডিএনএ গুলো বেঁচে থাকে এখানে, সেগুলো সেলের মধ্যে থেকে যাবে, কিন্তু সেগুলো তুমি যখন অ্যান্টিবায়োটিক প্লেটে কালচার করবে তখন কিন্তু এরা সেলকে বাঁচাতে পারবে না।
কেন সেলকে বাঁচাতে পারবে না? কারণ এর মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন নেই, এর মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন নেই। সো এরা কিন্তু সেলকে বাঁচাতে পারবে না। সেই জন্য আনট্রান্সফর্ম সেলও যেমন এলিমিনেট হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক সিলেকশনে, তেমনি ট্রান্সফর্ম সেল উইথ সেলফ লাইগেটেড ইনসার্ট এগুলো কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক সিলেকশন। তাহলে ফার্স্ট রাউন্ড চলে গেল। এবার সেকেন্ড রাউন্ডে আমার কি কি পড়ে থাকছে, তাহলে এগুলো চলে যাওয়ার পরে কি কি পড়ে থাকছে, হোয়াট ইট ক্যান নট এলিমিনেট, কি কি পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে সেলফ লাইগেটেড প্লাজমিড বা রিসার্কুলারাইজ প্লাজমিড। মানে যদি তুমি সিঙ্গেল ডাইজেশন ইউজ করো, তাহলে কি থাকছে, এবার সিঙ্গেল ডাইজেস্টেড প্লাজমিড তৈরি হচ্ছে। এবার সিঙ্গেল ডাইজেস্টেড প্লাজমিডের দুটো এন্ডের মধ্যে দুটো নিক, এই দুটো নিকের মধ্যে একই রেস্ট্রিকশন সাইট আছে। তো এরা কি করবে, একে অপরের সঙ্গে কাপল করে জুড়ে গিয়ে এরকম সেলফ লাইগেটেড প্লাজমিড তৈরি করবে বা রিসার্কুলারাইজ প্লাজমিড বলে এগুলোকে তৈরি করবে, হতে পারে। অথবা তুমি যদি ডাবল ডাইজেস্ট করো, ধরো দুটো আলাদা সেট অফ রেস্ট্রিকশন এনজাইম আমি ইউজ করছি, ঠিক আছে, ডাবল ডাইজেস্ট করে, ইন দ্যাট কেস কি হচ্ছে, কনক্যাটামার্স তৈরি হচ্ছে। অর্থাৎ BAMH1, ধরো আমি দুটো সেট অফ রেস্ট্রিকশন এনজাইম ইউজ করছি, BAMH1 আর EcoR1, তাহলে BAMH1 অফ ওয়ান প্লাজমিড BAMH1 অফ সেকেন্ড প্লাজমিডকে লাইগেট করছে, আবার EcoR1 অফ ওয়ান প্লাজমিড EcoR1 অফ সেকেন্ড প্লাজমিডকে লাইগেট করছে। যখন আমি ডিএনএ লাইগেশনে বসাচ্ছি T4 ডিএনএ লাইগেজ বা এগুলো দিয়ে, এবারে কি তৈরি হচ্ছে, এই যে কনক্যাটামার্স তৈরি হচ্ছে। কনক্যাটামার্স আমরা জানি যে দুটো ডিফারেন্ট প্লাজমিড যখন নিজেদের মধ্যে সেলফ লাইগেট করে তখন তাদেরকে বলছি আমরা কনক্যাটামার্স। কিন্তু এগুলো প্রপার রিকম্বিনেন্ট ডিএনএ নয়, কারণ কি এর মধ্যে জিন অফ ইনসার্ট থাকতে পারছে না, এদের মধ্যে দুটো শুধু ডাইজেস্টেড প্লাজমিডে লাইগেট করছে। আর কি পড়ে থাকছে, যেটা আমাদের দরকার, কারেক্ট ক্লোন, যার মধ্যে প্লাজমিড আছে আর ইনসার্ট আছে, রেড অংশটা, লাল অংশটা হচ্ছে ইনসার্ট, ঠিক আছে। এইবারে এই তিনটে মিক্সচারই আমার কাছে আছে, কিন্তু এবার তুমি যখন ট্রান্সফর্ম করছো তখন কিছু সেল কি করছে, কিছু সেলের মধ্যে এইটা ঢুকছে রিসার্কুলারাইজ প্লাজমিড, কিছু সেলের মধ্যে কনক্যাটামার্স ঢুকছে, আর কিছু সেলের মধ্যে তোমার কারেক্ট ক্লোন ঢুকছে, ঠিক আছে। কিন্তু তুমি ওই সেলগুলোকে তুমি কোনোদিনই চোখে দেখে বুঝতে পারবে না বা কালচার করে বুঝতে পারবে না যে কোনটার মধ্যে তোমার অ্যাকচুয়াল কারেক্ট ক্লোন আছে আর কোনটার মধ্যে তোমার কনক্যাটামার্স বা রিসার্কুলারাইজ প্লাজমিড ঢুকে বসে, সেটা তুমি বুঝতে পারবে না। তো তাহলে আমাকে এর মধ্যে থেকে কারেক্ট ক্লোন বেছে নিতে গেলে আমাকে আবার কিছু ট্রিক্স অ্যাডপ্ট করতে হবে। সেই ট্রিক্স কি? একটা হচ্ছে আমরা গত সপ্তাহে অলরেডি পড়েছি, আর জন্য আমি এই সপ্তাহে রিক্যাপিচুলেট করছি না, সেটা হচ্ছে ব্লু হোয়াইট স্ক্রিনিং। ব্লু হোয়াইট স্ক্রিনিং মানে হচ্ছে তুমি যখন ওই যে আমি আগের দিন বলে দিয়েছি যে যখন ল্যাকজেড কোনো প্লাজমিডে থাকে, ধরা যাক এইখানে কোনো ল্যাকজেড জিন ছিল প্লাজমিডে, যেটা তোমার পলিলিঙ্কার সাইটে বসানো বা মাল্টিপল ক্লোনিং সাইটে বসানো, এখানে তুমি জিনটা বসাচ্ছ। এবারে তুমি যেই জিনটা বসালে সঙ্গে সঙ্গে প্লাজমিডের যে ল্যাকজেড সাইট সেটা ডিসরাপ্ট হলো, কারণ তুমি প্লাজমিডের ল্যাকজেড সাইট তোমার ডিসরাপ্ট করতেই হচ্ছে, কারণ এটা তোমার এখানে এই সাইটেই তোমার রেস্ট্রিকশন এনজাইম গুলো আছে। তুমি যখনই প্লাজমিডকে ডাবল ডাইজেস্ট বা সিঙ্গেল ডাইজেস্ট যাই করে থাকো, এইখানে তোমার সাইটটা ডিসরাপ্ট হচ্ছে, কেটে বেরিয়ে যাচ্ছে, বা সেইখানে তুমি জিনটা বসাচ্ছ, তোমার ল্যাকজেড জিন চলে গেল প্লাজমিড থেকে। এবার ল্যাকজেড জিন চলে যাওয়ার অর্থ কি, ল্যাকজেড জিন থাকলে ও কোড করছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাকজেড জিন থাকলে ওটা কোড করছে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম, ঠিক আছে। এবার এই বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমটা কি করছে, বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমটা তোমার অ্যালোল্যাকটোজ বা ল্যাকটোজ এই ধরনের যে সুগার, হ্যাঁ, এর ওপর কাজ করছে, করে এই তোমার গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ এরকম ভাবে ভাঙছে। সো এটা কি করে, এটা কোনো অ্যালোল্যাকটোজ বা এই ধরনের সুগার ডাইস্যাকারাইডকে ভাঙতে পারে, ঠিক আছে। এবার এইটাই এক্সপ্লয়েট করে আমরা একটা সাবস্ট্রেট দিই, সেটা হচ্ছে এক্স গ্যাল। এটা একটা অ্যালোল্যাকটোজ টাইপেরই একটা সুগার, এক্স গ্যাল অ্যালোল্যাকটোজ টাইপের একটা সুগার, ঠিক আছে। এবারে আর এর ওপরে কি থাকে, ল্যাক প্রমোটার বা T7 প্রমোটার। আমরা আগে এক্সপ্রেশন হোস্টে পড়েছি, আমরা যখন আমি এখন ভেক্টরসে ক্লাস নিয়েছিলাম যে এক্সপ্রেশন হোস্ট ক্লোনিং, আমরা পড়েছি এক্সপ্রেশন হোস্ট বা এগুলোতে তোমার T7 বা ল্যাক প্রমোটার থাকে। তো কিছু কিছু ক্লোনিং হোস্টেও T7 বা ল্যাক প্রমোটার থাকে, ওরা রেখে দেয় এই বিটা গ্যালাক্টোসাইডেজ এক্সপ্রেশনটা করার জন্য, যেমন পাক 19 বা পাক 18 এটা থাকে, ঠিক আছে। পাক 19 বা পাক 18 এ এই T7 ল্যাক প্রমোটার থাকে। এবারে তুমি এই T7 বা ল্যাক প্রমোটারে যখনই তুমি ট্রান্সক্রিপশন ইনডিউস করবে, ইনডিউস করার জন্য আমরা একটা রিএজেন্ট ইউজ করি, IPTG, ঠিক
আছে, ইনোসিটল থায়ো গ্যালাক্টোপাইরানোসাইট, ঠিক আছে। এইটা কি করে, ইনোসিটল এটা পাইরো থায়ো গ্যালাক্টোপাইরানোসাইট। তো এরা কি করে, এর কাজ হচ্ছে সিম্পল, এর ল্যাক প্রমোটার বা টি7 প্রমোটারকে অ্যাক্টিভেট করে, অর্থাৎ ট্রান্সক্রিপশনটা শুরু করে। যেই ট্রান্সক্রিপশন শুরু হলো, ল্যাকজেড জিনও ট্রান্সক্রিপশন হবে, কারণ প্রমোটার থেকে ফার্স্ট ট্রান্সক্রিপশন শুরু হয়, তারপরে আসে জিনে। ট্রান্সক্রিপশন যেই হলো, সঙ্গে সঙ্গে ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সলেশনও হবে, অবধারিত প্রসেস। ট্রান্সক্রিপশন থেকে এমআরএনএ হলো, এমআরএনএ তারপরে টিআরএনএ জুড়ে গিয়ে ট্রান্সলেশন হলো। ট্রান্সলেশনে কি তৈরি হলো, বিটা গ্যালাক্টোসাইডেজ, প্রোটিন। যে বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হলো, ও এক্স গ্যালকে কি করলো, এক্স গ্যালকে কনভার্ট করা শুরু করলো। এবার এক্স গ্যালকে কনভার্ট করে কি দেবে, আমরা আগের দিনই পড়েছি, ও একটা ডাই দেয়, ব্লু ডাই। ও একটা ইন্ডোল ডেরিভেটিভ ডাই দেয়, ইন্ডোল ডেরিভেটিভ, ঠিক আছে। 4 প্রাইম ডাইব্রোমো 5 প্রাইম ডাইক্লোরো ইন্ডিগো ডাই, ঠিক আছে। এই ইন্ডিগো মানে হচ্ছে সোজা কথা ইন্ডোল ডেরিভেটিভ। দুটো ইন্ডোল রিং একে অপরের সঙ্গে কাপল করা থাকে। প্রথমে মনোমার তৈরি হয়, মনোমার দুটো জুড়ে এই যে 4 প্রাইম বা 5 প্রাইম বলছি, এগুলো সেকেন্ড স্টেপে আসে। প্রথম স্টেপে থাকে শুধু 4 ব্রোমো 5 ক্লোরো ইন্ডক্সিল ডেরিভেটিভ। পরের স্টেপে দুটো জুড়ে গিয়ে তৈরি হয় হচ্ছে ওই ইন্ডিগো ডাইটা। যে ইন্ডিগো ডাই তৈরি হচ্ছে সেটা মানে হচ্ছে ব্লু কালার ডাই। তার মানে হচ্ছে যদি তোমার ল্যাক্সের জিন ইনট্যাক্ট থাকে তাহলে আমি ব্লু কালার ডাই পাবো, তাহলে যে কারেসপন্ডিং কলোনিগুলো আমি পাবো সেগুলো ব্লু পাবো। কিন্তু তোমার যেগুলো প্রপার ইনসার্ট, মানে যেগুলোর মধ্যে ল্যাক্সের জিন নেই, যার মধ্যে তোমার অ্যাকচুয়াল ইনসার্টটা ঢুকে আছে, সেখানে কোনো বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে না। তুমি আইপিটিজি দাও আর যাই দাও, জিন আসল জিনটাই তো নেই, ল্যাক্সেটটাই তো নেই, বলে কোনো বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে না। বলে সেই সমস্ত ক্লোনগুলো আমি যদি এক্স গ্যাল দিয়ে চ্যালেঞ্জ করি, মানে এক্স গ্যাল দিয়ে যদি ইনকিউবেট করি, তাহলে এক্স গ্যালে কোনো কনভার্সন হবে না, কোনো ব্লু ডাই তৈরি হবে না। তাহলে সেগুলোতে কি কি হবে, সেই কলোনিগুলো হবে হোয়াইট। তার মানে হচ্ছে দু রকম কলোনি আমি পাবো, ব্লু আর হোয়াইট। হোয়াইট মানে হচ্ছে যেগুলোর মধ্যে কারেক্ট ইনসার্ট ডিএনএ বসে আছে, আর তোমার ব্লু এর মানে হচ্ছে যেখানে কোনো কারেক্ট ইনসার্ট ডিএনএ নাই, মানে যেখানে কোনো ল্যাক্সের জিনটা এমসিএস কে কোনো রকম ভাবে চেঞ্জই করা যায়নি। এটা হচ্ছে ব্লু হোয়াইট স্ক্রিন লাস্ট অফটা করেছি। কিন্তু আমার ব্যক্তিগত কাজ করার অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমিও প্রথমে ভেবেছিলাম ব্লু হোয়াইট স্ক্রিন, আমি যখন প্রথম কাজ শিখি আমি ভেবেছিলাম যে ব্লু হোয়াইট স্ক্রিন ইজ আ ভেরি আলটিমেট থিং, হোয়াইট কলোনি মানে কারেক্ট ক্লোন। কিন্তু আমি একটা মজার জিনিস শেয়ার করি, দেখেছি আমি কাজ করে যে হোয়াইট কলোনি মানেও কিন্তু আমি কারেক্ট ক্লোন পাচ্ছি না। ব্লু কলোনিতে পাবোই না, হোয়াইট কলোনিতে চান্সেস 50-50, তুমি কারেক্ট ক্লোন পেতেও পারো, কারেক্ট ক্লোন নাও পেতে পারো। বলতে পারবে কেন, কেন আমি হোয়াইট কলোনিতে কারেক্ট ক্লোন নাও পেতে পারি? আমার তো ল্যাক্সের জিন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে আমার যেটা প্রপার জিন অফ ইনসার্ট সেটা ঢোকারই কথা, তবেই ল্যাক্সের জিনটা আমার চলে যাবে। কিন্তু আমি পরবর্তীকালে দেখেছি হোয়াইট কলোনির মধ্যে কারেক্ট ক্লোন নেই, কারণ তাকে প্রোটিন আসছে না। কেন? তার কারণ হচ্ছে তুমি কনক্যাটামারের দিকে তাকালেই তুমি আনসারটা খুঁজে পাবে। এর কারণ হচ্ছে এই দেখো, এটা যদি কনক্যাটামার হয়, কনক্যাটামারের এই পোর্শনটা মানে কি, একটা দুটো প্লাজমিড নিজেদের মধ্যে লাইগেট করেছে। এদেরও কিন্তু যদি ল্যাক্সেট জিন দেখো, এদের মধ্যেও কিন্তু ল্যাক্সেট জিন থাকবে না, কারণ অলরেডি এটা ডাইজেস্টেড আউট হয়ে বেরিয়ে গেছে। এই প্লাজমিড গুলো মানে কিন্তু প্রপারলি ডাইজেস্টেড প্লাজমিড, মানে তাদের মধ্যে কিন্তু রেস্ট্রিকশন সাইট কাজ করেছে এবং পলিলিঙ্কার সাইটে গিয়ে ল্যাক্সেটটাকে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তা সত্ত্বেও এখানে কি হয়েছে, কনক্যাটামার তৈরি হয়েছে, মানে ইনস্টেড অফ ইনকর্পোরেটিং দ্য কারেক্ট ইনসার্ট ঢোকার আগেই দুটো সেলফ ডাইজেস্টেড, মানে দুটো ডাবল ডাইজেস্টেড প্লাজমিড নিজেদের মধ্যে সেলফ লাইগেশন করে বসে আছে এবং কনক্যাটামার তৈরি করে বসে আছে। ফলে এর মধ্যেও কিন্তু কারেক্ট ইনসার্ট নেই, কিন্তু এরাও কিন্তু তোমার হোয়াইট ক্লোন দেবে, এরাও কিন্তু তোমার হোয়াইট কলোনি দেবে। তোমার মনে হবে যে ও এর মধ্যে তো ডিএনএ ইনসার্ট আছে, নেই। এর মধ্যে কি আছে, দুটো সাকসেসফুলি ডাইজেস্টেড প্লাজমিড আছে, কিন্তু ইনসার্ট বসানো যায়নি। কাজেই ব্লু হোয়াইট স্ক্রিনিংও তোমার এমন হতে পারে, হোয়াইট কলোনিও তোমার আলটিমেটলি 100% কারেক্ট ইনসার্ট নাও দিতে পারে। তাহলে আমার একটা ফুল প্রুফ প্রসিডিওর চাই, যেখানে আমি অবধারিতভাবে বুঝতে পারবো কোন কলোনিগুলোতে কারেক্ট ইনসার্ট আছেই আছে, কোন কলোনিগুলোতে কারেক্ট ইনসার্ট নেই। তার জন্য আমরা কি করি, তার জন্য আমরা প্রথম এই প্রশ্নটা আমি রেখেছি, হাউ ইট ক্যান বি সলভ। তার জন্য কি করা হয়, ধরো তুমি প্লেটের মধ্যে অজস্র কলোনি আছে, তুমি ব্লু হোয়াইট স্ক্রিন করো কি না করো আমার জানার দরকার নেই, তুমি ব্লু হোয়াইট স্ক্রিন করেও নিতে পারো, দিয়ে হোয়াইট ক্লোন গুলো রাখতে পারো, অথবা তুমি যদি ব্লু হোয়াইট স্ক্রিন নাও করো কিছু যায় আসে না, এই পদ্ধতি তোমাকে সাকসেস দেবেই দেবে।
এখান থেকে আমরা কি করি 4 to 5 ক্লোন তুলে নিই, 4টে থেকে 5টা কলোনি আমি প্রিক করি। তোমরা মাইক্রোবায়োলজি সবাই দেখেছো কিভাবে প্লেটের মধ্যে কলোনি গ্রো করানো হয়, সেখান থেকে কলোনি তোলা যায়। কলোনি তুলে তুলে আমরা একটা টেস্ট টিউবে নিতে পারি, স্টেরাইল টেস্ট টিউবে। যেরকম 4 থেকে 5টা কলোনি আমি 4টে থেকে 5টা স্টেরাইল টেস্ট টিউবে নিয়ে নিলাম। যে টেস্ট টিউবে কি আছে, মিডিয়া আছে, ঠিক আছে। এইবারে ওই কলোনিগুলোকে আমি কালচার করলাম, যে মাইক্রোতে আমরা কালচার করি, কলোনিগুলোকে আমি কালচার করলাম। কালচার করার আগের দিনই বলছিলাম পদ্ধতি আছে যেখান থেকে তোমার ডিএনএটা এক্সট্রাক্ট করা যায়। প্রত্যেকটা কলোনি থেকে আমি ডিএনএটা এক্সট্রাক্ট করতে পারি, প্রতিটা কলোনি থেকে। আফটার কালচারের পর কি হবে, এখানে মিলিয়নস অফ কলোনি পাবো। ওই মিলিয়নস অফ কলোনি থেকে আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডিএনএ এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে। মনে রাখবে এই ডিএনএ গুলো কিন্তু ক্রোমোজোমাল ডিএনএ নয়, ক্রোমোজোমাল ডিএনএ নয় এগুলো, ঠিক আছে। এগুলো শুধুমাত্রই এক্সট্রানিয়াস ডিএনএ, মানে সোজা কথা হচ্ছে প্লাজমিড বলেই ধরে রাখ, ঠিক আছে। ক্রোমোজোমাল ডিএনএ যেভাবে মিনি প্রিপারেশন করা হয় তাতে ক্রোমোজোমাল ডিএনএ এলিউট হয়ে যায়। ক্রোমোজোমাল ডিএনএ ইউজুয়ালি থাকে না, প্লাজমিড ডিএনএ থাকে। তাহলে তুমি সমস্ত প্লাজমিড ডিএনএ গুলোকে আইসোলেট করলে হয়ে গেল। কিভাবে করা যায় সেটা আমাদের এই মুহূর্তে সিলেবাসের মধ্যে রাখার দরকার নেই, সেটা আলাদা পদ্ধতি। কিন্তু আমাদের যেটা শিখতে হবে যে আমি ট্রিক্সটা কি। এবারে মিনি প্রেপে যে করে যে আমি প্লাজমিড ডিএনএ আইসোলেট করে নিলাম, এইবারে ধরো এই প্রত্যেকটা ইয়েকে তোমার আরেকটা টেস্ট টিউবে নিয়ে নিলাম, প্রত্যেকটা প্লাজমিড ডিএনএ কে আমি আরেকটা টেস্ট টিউবে নিয়ে নিলাম, হলো। এবারে প্রত্যেকটা টেস্ট টিউবে আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে দিলাম। এই যে রেস্ট্রিকশন এনজাইম, প্রত্যেকটা টেস্ট টিউবে আমি রেস্ট্রিকশন এনজাইম আমি এখানে ইউজ করেছি তোমার লাইগেশনে, সেই একই সেট অফ রেস্ট্রিকশন এনজাইম আমি দিয়ে দিলাম। ধরো এখানে RE1 RE2, ধরো আমি ডাবল ডাইজেশন ইউজ, তুমি সিঙ্গেল ডাইজেশন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি করতে হবে তুমি যে রেস্ট্রিকশন এনজাইম এখানে নিয়েছো সেই রেস্ট্রিকশন এনজাইম এখানে নিতে হবে, সেটা একটা হোক বা দুটো নিতে হবে। তো প্রতিটা টিউবে দুটো করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে দিলাম, দিয়ে ডাইজেস্ট করতে শুরু করলাম, ঠিক আছে। যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি মোটামুটি তোমার ধরো 30 বা 37 ডিগ্রি সেলসিয়াসে রেখে যখন আমি ডাইজেস্ট করাবো, তাহলে প্রত্যেকটা প্লাজমিড ডিএনএ ডাইজেস্ট হয়ে যাবে। 30 to 37 ডিগ্রি সেলসিয়াসে ধরো অ্যারাউন্ড 3 আওয়ার্স মিনিমাম রাখতে হয়, রাখলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডিএনএ ডাইজেস্ট হয়ে যায় রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে। এইবারে এইবারে এই সব কটাকে আমি এবার আগের দিন আমি ডিএনএ জেল পড়িয়েছি, নাও আমাদের ডিএনএ জেলের যে ইম্পর্টেন্স এবার আমি আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক আছে। এইবারে এই সব কটা টেস্ট টিউব থেকে আমি ডিএনএ জেল রান করব। এটা আমি একটা স্যাম্পল ডিএনএ জেল নিয়েছি, যারা মোটামুটি দেখো মোটামুটি 13-1 12খানা কলোনি চুজ করেছিল। প্রত্যেকটা কলোনির মিনি প্রেপ করেছে, করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করেছে। আর একদম বাঁদিকে লেনটা হচ্ছে মার্কার। আমি আগের দিন বলছি মার্কার মানে কি, যেখানে স্ট্যান্ডার্ড ডিএনএ কে রান করা হয়েছে লাইক টিএলসি, এবং প্রত্যেকটা ডিএনএ মলিকুলারটা আমরা জানি। এর মধ্যে যে স্ট্যান্ডার্ড ডিএনএ মিক্সচারটা দিয়েছি তার মধ্যে প্রত্যেকটা ডিএনএ মলিকুলারটা আমার জানা। ফলে এইখানে যে ডিএনএ গুলো আসবে তার কারেসপন্ডিং মলিকুলার ওয়েট গুলো আমি বুঝে যাবো কি আছে। এইবারে ধরো এখানে আমার 12টা, একটা মার্কার আর 12টা এরকম কলোনি নিয়ে ডাবল ডাইজেস্ট করেছি, করে আমি রান করিয়েছি, ঠিক আছে। রান করলে তাহলে যে যে প্লাজমিডে, এবার একটা জিনিস চিন্তা করো, যে তোমার কাছে কি কি কম্বিনেশন আছে। ডাবল ডাইজেস্ট কনক্যাটামার্স মানে দুটো প্লাজমিড যেখানে সেলফ লাইগেটেড, আচ্ছা একটা হচ্ছে রিসার্কুলারাইজ প্লাজমিড, আরেকটা হচ্ছে প্লাজমিড উইথ কারেক্ট ইনসার্ট, প্লাজমিড উইথ কারেক্ট ইনসার্ট, তিনটে কম্বিনেশন আছে। এইবারে ধরো তোমার প্লাজমিড হচ্ছে, ধরো তোমার প্লাজমিড হচ্ছে সে 3000 বেস পেয়ার, ফর এক্সাম্পল ধরছি। তখন PAC19 অ্যারাউন্ড 2800 বেস পেয়ারের কাছাকাছি থাকে, ধরো 3000 বেস পেয়ার তোমার প্লাজমিড, ঠিক আছে। আর ধরো তোমার ইনসার্ট হচ্ছে, কথার কথা বলছি, ধরো সে 500 বেস পেয়ার, হ্যাঁ ধরো তোমার ইনসার্ট 500 বেস পেয়ার, তোমার যে ডিএনএটা যার থেকে তুমি প্রোটিনটা এক্সপ্রেস করাবে অ্যাকচুয়াল যে জিন, সেটা হচ্ছে তোমার 500 বেস পেয়ার, ঠিক আছে। তাহলে তুমি যখন একে ডাবল ডাইজেস্ট, প্রত্যেকটা যখন ডাবল ডাইজেস্ট হচ্ছে, দেখো কি কি তৈরি হচ্ছে, কি কি তৈরি হচ্ছে। তুমি যখন 3000 বেস পেয়ারকে ডাবল ডাইজেস্ট করছো, রিসার্কুলারাইজ প্লাজমিড, রিসার্কুলার প্লাজমিডকে যদি ডাবল ডাইজেস্ট করো প্লাজমিডটাই পাবে। তার মানে 3000 বেস পেয়ারকে যদি আমি ডাবল ডাইজেস্ট করি বা সিঙ্গেল ডাইজেস্ট করি, যা খুশি তুমি যা রেস্ট্রিকশন সাইট নিয়েছো, আমি ওই প্লাজমিডটাই ঘুরে ফিরে পাবো। তোমার 3000 বেস পেয়ার থেকে তুমি 3000 বেস পেয়ারই পাবো, ঠিক আছে। তাহলে সেই লেনে, যে লেনে আমি এটা রান করাবো, সেখানে কটা ব্যান্ড পাবো, সেখানে একটাই ব্যান্ড পাবো যেটা হচ্ছে 3000 বেস পেয়ার, ঠিক আছে। আচ্ছা যেখানে কনক্যাটামার আছে, দুটো প্লাজমিড সেলফ লাইগেটেড, ঠিক আছে, যেখানে কনক্যাটামার আছে দুটো প্লাজমিড সেলফ লাইগেটেড,
সেখানে যদি আমি রেস্ট্রিকশন ডাইজেশন করি কি হবে, এই প্লাজমিডের এই জায়গাগুলো কেটে যাবে, তাহলে কি তৈরি হবে, দুটো প্লাজমিড তৈরি হবে যার প্রত্যেকটা 3000 বেস পেয়ার, দুটো প্লাজমিড তৈরি হবে যার প্রত্যেকটা 3000 বেস পেয়ার। তাহলে একে যদি আমি কোনো লেনে চালাই আমি কি পাবো, আমি সেখানেও একটা ব্যান্ড পাবো। কেন একটা ব্যান্ড পাবো, কারণ দুটো ডিএনএরই মলিকুলার ওয়েট একই, দুটো ডিএনএরই সাইজ একই। ফলে এই ডিএনএ জেলে কি হয়, সাইজ ডিপেন্ডেন্ট সেপারেশন, কারণ সাইজ ডিপেন্ডেন্ট ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স হয়, এবং ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্সের জন্য যেটা স্মল ডিএনএ সেটা বেশি দূরে এগিয়ে যায়, যেটা লার্জার ডিএনএ সেটা আগেই থেমে যায়। ফলে সাইজ ডিপেন্ডেন্ট তোমার সেপারেশন হয়। কিন্তু এখানে তো কোনো সাইজের ডিফারেন্সই নেই, দুটো একই পরিমাণ রান করবে। তাই যে লেনে তোমার কনক্যাটামার থাকবে সেই লেনেও কিন্তু আমি 3000 বেস পেয়ারেরই একটাই ব্যান্ড পাবো। মেবি কি হতে পারে, ব্যান্ডের ইন্টেন্সিটি একটু বাড়তে পারে এর থেকে, কারণ এখানে অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল থাকবে এর থেকে, কারণ এখানে একটা প্লাজমিড ছিল না, দুটো করে প্লাজমিড আছে, ইন্টেন্সিটি একটু বাড়তে পারে, কিন্তু আদারওয়াইজ তুমি ব্যান্ড একটাই পাবে। এইবারে তুমি চলে আসো তোমার অ্যাকচুয়াল যেটা প্রপার ক্লোন, যেখানে সত্যি তোমার ইনসার্ট ঢুকেছে, ঠিক আছে, সেখানে তুমি যদি রেস্ট্রিকশন এনজাইম ডাইজেস্ট করো, এখানে R1 আর R2 দিয়ে যদি আমি ডাইজেস্ট করি কি পাবো, একটা 500 বেস, এখানে দুটো, তাহলে কি এখানে আমি কি হবে, একটা প্লাজমিড আলাদা হয়ে যাবে যেটা 3000 বেস পেয়ার, ঠিক আছে, আর একটা ইনসার্ট আলাদা হয়ে যাবে যেটা 500 বেস পেয়ার, ঠিক। এবার এটাকে যে লেনে আমি চালাবো তার সেখানে কটা ব্যান্ড দেখতে পাবো, সেখানে দুটো ব্যান্ড দেখতে পাবো, একটা 3000 বেস পেয়ার যেটা আগেই থেমে যাবে, এখান থেকে ওপর থেকে ডিএনএটা রান হচ্ছে, কারণ ওপর থেকে নিচের দিকে নামছে, তাহলে আগেই থেমে যাবে। আর যেটা 500 বেস পেয়ার সেটা আর অনেকটা মাইগ্রেট করবে নিচের দিকে, কারণ তার রেজিস্ট্যান্স অনেক কম, করে সে পরে থামবে। তাহলে এই জেলের দিকে যদি আমি তাকাই, যে লেনে আমি তো জানি না, ধরো 4 থেকে 5টা কলোনি আমি নিয়েছি, বা এরা 12টা কলোনি নিয়েছে, তুমি 20টা কলোনি নিতে পারো, আমার জানার দরকার নেই। আমি শুধু জেলের দিকে তাকাবো, যে আমি জানি কোন কলোনি থেকে কোন জেলটা রান করেছি, আমি জানি কোন কলোনি বা কোন এক্সট্রাক্টেড ডিএনএ কে ডাইজেস্ট আমি কোনটা রান করেছি। তাহলে যে লেনে আমি দুটো করে ব্যান্ড পাবো, একটা উপরে থেমেছে একটা নিচে থেমেছে, সেই লেনে বুঝতে পারবো আমার কারেক্ট ইনসার্ট আর প্লাজমিড দুটোই আছে। আবার বলছি, যে লেনে আমি দুটো করে ব্যান্ড পাবো, যেখানে তোমার উপরে একটা হেভি মলিকুলার ব্যান্ড আর নিচে একটা স্মল মলিকুলার ডিএনএ ব্যান্ড, তাহলে সেখানে বুঝতে পারবো সেখানে আমার প্লাজমিডও আছে, সেখানে আমার ডিএনএও আছে। প্লাস আমি এর মলিকুলার ওয়েটটা কম্পেয়ার করতে পারি, ধরো এই ব্যান্ডটার মলিকুলার ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 500 বেস পেয়ার, তাহলে তুমি জানো তোমার ডিএনএ মলিকুলার, তোমার জিনে মলিকুলার 500 বেস, তাহলে এর কারেসপন্ডিং এটা নিশ্চয়ই তোমার ডিএনএ। আবার ধরো এইটার তোমার হচ্ছে সে 2000 বেস পেয়ার, আর ধরো আর এইটার উপরেরটা হচ্ছে ধরো 4000 বেস পেয়ার, তাহলে তোমার প্লাজমিড কতই আছে 3000, তাহলে ও 2000 আর 4000 এর মাঝখানে ব্যান্ড পাওয়া উচিত আমার, 2000 আর 4000 এর মাঝখানে কোনো ব্যান্ড পাওয়া উচিত, দেখো আমি 2000 4000 এর মাঝখানে ব্যান্ড পাচ্ছি, তার মানে এটা 2000 আর 4000 এর মধ্যবর্তী কোনো মলিকুলারের, সেটা 3000 3200 2800 যাই হোক হতে পারে, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, এইরকম ভাবে ব্যান্ড থেকে আমি মলিকুলারটাও বার করে দিতে পারি, বা মলিকুলার পারি বা বার করতে পারি বা না পারি, আমি অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারছি যে দুটো ডিএনএ মানে তো উপরে হাবি মলিকুলারটা, নিচে লো মলিকুলার, মানে একটা প্লাজমিড একটা ডিএনএ মিক্সার। এবার যেখানে সিঙ্গেল ব্যান্ড দেখো উপরে থেমে গেছে, এই ব্যান্ডটা মানে 13 নম্বর লেন বা 7 নম্বর লেন একটা ব্যান্ডটা উপরে থেমে গেছে, নিচে আর কোনো আমি ব্যান্ড দেখতে পাচ্ছি না, তার মানে একটাই ডিএনএ আছে এবং সেটা হাই মলিকুলার রেট। দ্যাট মিনস হোয়াট, এগুলো হচ্ছে তোমার শুধু প্লাজমিড আছে, কোনো ডিএনএ নেই, মানে তোমার কোনো জিন বা ডিএনএ ইনসার্ট নেই, বোঝা যাচ্ছে? তার মানে এইগুলোতে তুমি কারেক্ট ক্লোন পাচ্ছ না। তার মানে এইগুলো তোমাকে যদি প্রশ্ন করে কেন এই টাইপের এসছে, এই টাইপের কেন এসছে, দ্য অ্যান্সার হচ্ছে সিম্পল, তুমি বলো আইদার রিসার্কুলারাইজ প্লাজমিড ছিল, তাকে ডাইজেস্টেড করে প্লাজমিডটাই পেয়েছি, অথবা কনক্যাটামার্স ছিল যাকে ডাইজেস্ট করে প্লাজমিডটাই পেয়েছি, ঠিক আছে। এইখানে দেখো যেরকম ডান দিকে 13 নম্বরে ব্যান্ডের ইন্টেন্সিটি একটু কম, 7 নম্বরে ব্যান্ডের ইন্টেন্সিটি একটু বেশি, কেন হতে পারে, এখানে প্লাজমিডের অ্যামাউন্ট কম হতে পারে, ওখানে তোমার রিসার্কুলারাইজ প্লাজমিড ছিল, আর সাথে হচ্ছে হয়তো তোমার প্লাজমিডের ইন্টেন্সিটি তো বেশি, মানে হতে পারে সেখানে তো কনক্যাটামার টাইপের কিছু একটা ছিল যেখানে অধিকতর ডিএনএ রয়েছে, ঠিক আছে। তাহলে আমার 2 3 4 5 আবার 8 9 10 11 12 এইগুলো, এইখানে 5টা আর এইখানে 4টে, 9টা আমার এই টোটাল 12টা আমি চালিয়েছিলাম, তার মধ্যে 9টা আমার কারেক্ট ক্লোন দিচ্ছে, আমার বাকিগুলো কারেক্ট ক্লোন দিচ্ছে না।
এবার আমি জানি যে কোন এবার এখানে আমি জানি যে এখানে কোন টিউবে কোনটা আছে, এখানে কোন টিউবে কোনটা আছে। তাহলে আমি যে টিউবে কারেক্ট ক্লোন গুলো রয়েছে সেগুলো রেখে দেবো, যে টিউবে কারেক্ট ক্লোন নেই সেগুলোকে ফেলে দেবো, এবং তারপরে সেগুলোকে আমি 4°C বা ফ্রিজে লং টার্ম স্টাডির জন্য, কারণ আমাকে প্রোটিন এক্সপ্রেস করতে হবে, এগুলো করতে হবে, তার জন্য আমি স্টোর করবো। ঠিক আছে, এই কোশ্চেন একটা জিনিস বলে রাখি, এইখানে ব্যান্ডটা দেখো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, 6 নম্বর লেনের ব্যান্ড। এই ব্যান্ডটা দেখে আমাদের একটু কিরকম অন্যরকম লাগছে না? এই ব্যান্ডটা অন্যরকম লাগছে কেন? এই ব্যান্ডটা অন্যরকম লাগছে তার কারণ হচ্ছে এইটা দেখো একটুখানি মানে 2-3-4টে স্পেশালি এরকম 2টো বা 3টে ব্যান্ড খুব ক্লোজ রয়েছে। এটা কিন্তু মাইগ্রেট করেনি খুব একটা, কিন্তু 2টো বা 3টে ব্যান্ড ক্লোজ রয়েছে। ঠিক আছে, এই এই 2টো বা 3টে ব্যান্ড যে ক্লোজ রয়েছে, এই ক্লোজ থাকার কারণ কি? এই ক্লোজ থাকার কারণ হচ্ছে এই ক্লোজ থাকার কারণ হচ্ছে এইটা হচ্ছে তোমার আনডাইজেস্টেড প্লাজমিড। তারপর আমি লিখে দিয়েছি, মানে যে প্লাজমিডটা তোমার এইরকম কনক্যাটামার বা রিসার্কুলেশন বাদ দাও, ফরগেট অ্যাবাউট দিস, ডাইজেশনই হয়নি, মানে এই প্লাজমিডটাকে তোমার রেস্ট্রিকশন এনজাইম ভাঙতেই পারে। ঠিক আছে, তো হ্যালো স্যার, অন্য একটা মাইকের আওয়াজ আসছে, একটু অফ করতে বলুন না। হ্যাঁ, সবাই মিউট করো, আমি কারটা মিউট করিনি কারণ ইন্টারঅ্যাকশনের জন্য, সবাই মিউট করে রাখো। ঠিক আছে, আচ্ছা, তো নিজের জুমের এতে যাও, ইন্টারফেসে যাও, ওখানে মিউট একটা অপশন আছে, ওটা মেরে দাও। আমি এখন লেকচারের মাঝে আছি, আবার ব্যাক করে গিয়ে এটা করা মুশকিল, প্লিজ ডু দিস। আচ্ছা, তো এইবারে এই যে জিনিসটা, এইটা এরকম কেন? আনডাইজেস্টেড প্লাজমিড। কেন আনডাইজেস্টেড প্লাজমিড এরকম দেয়? এগুলো তো ডাইজেস্টেড প্লাজমিড, এগুলো তো এরকম টাইপের জিনিস দিচ্ছে না, কেন এরকম দেয়? এটা একটু বলে রাখি, আনডাইজেস্টেড প্লাজমিড তিন রকম কনফরমেশনে থাকে। আনডাইজেস্টেড প্লাজমিড 3 রকম কনফরমেশনে থাকে। একটা হচ্ছে তোমার সুপার কয়েলড, একটা কনফরমেশনকে বলে সুপার কয়েলড, ঠিক আছে, একটা কনফরমেশনকে বলে হচ্ছে রিল্যাক্সড, একটা কনফরমেশনকে বলে হচ্ছে রিল্যাক্সড, আরেকটা কনফরমেশনকে বলা হচ্ছে নিগড। এইগুলো কেন আসে? এটা সেল ডিভিশনের থেকে আসে, সেটা আমি এই মুহূর্তে আলোচনা করছি না। এমালটা সিঙ্গাপুর থেকে এসেছে এটা ঠিক আছে, এ মিয়া রে, মিউট কর না। ঠিক আছে, তো এইটা ক্লাসটা চালিয়ে দিয়ে কোনো গল্প করছিস? এইটা হচ্ছে সুপার কয়েলড, রিল্যাক্সড আর নিগড। এই 3টে স্টেট একসাথে থাকে, সুপার কয়েলড, নিগড আর রিল্যাক্স, 3টে স্টেট একসাথে থাকে, তাই এই রকম দেখায়। এটা একটা হাইব্রিড কাইন্ড অফ স্টেট, এটা একরকম দেখায় বিকজ এটা ইন্ডিকেট করে এই প্লাজমিডটা কোনো রকম তোমার ডাইজেশন হয়নি। ঠিক আছে, বাকিগুলো ডাইজেশন হয়েছে। তো যতক্ষণ আমি এইটাতে এইরকম কোনো কনফার্মেশনে পৌঁছতে পারছি, যত আমি ব্লু হোয়াইট স্ক্রিনিং করি, আমার পক্ষে 100% কনফার্মেশন দেওয়া সম্ভব নয় যে এইটা তোমার প্রপারলি ক্লোন রয়েছে কি প্রপারলি ক্লোন নেই। ঠিক আছে, তো দিস ইজ ইয়োর সিলেকশন অন দ্য হোল, যে একদম অ্যান্টিবায়োটিক থেকে ফার্স্ট শুরু করে সেখান থেকে কি কি এলিমিনেট করতে পারি, সেখান থেকে এসে তোমার ফার্স্ট হচ্ছে কি কি পড়ে থাকছে, সেখান থেকে ব্লু হোয়াইট স্ক্রিনিং করার পরে যদি হোয়াইট ক্লোনে প্রপার ক্লোন পাই ভালো, না হলে যদি প্রপার ক্লোন না পাই বা যদি এমন কোনো প্লাজমিড থাকে যেখানে ব্লু হোয়াইট স্ক্রিনিং করা সম্ভবই নয়। ব্লু হোয়াইট স্ক্রিনিং কোন যাকে করা সম্ভব? যেখানে তোমার ল্যাকজেড জিন রয়েছে। ঠিক আছে, যেসব প্লাজমিডে ল্যাকজেড জিন নেই সেখানে তুমি ব্লু হোয়াইট ক্লোন করতেই পারবে না। তাহলে তুমি কি করে বুঝবে কোথায় তোমার প্রপার ক্লোনস রয়েছে? সেটার জন্য একমাত্র উপায় হচ্ছে এইটা। ঠিক আছে, তো এইটা করার পরে আমি ফাইনালি বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় প্রপার ক্লোন আছে। হয়ে গেল। এরপরে কি করতে হয়? এরপরে তখন অবধি চান্স থাকে যে এবার তোমার ডিএনএ তো প্রপার হলো, ঠিক আছে, ক্লোন প্রপার হলো, কিন্তু তো একটা কোশ্চেন থেকে যায়, যে কোশ্চেনটা হচ্ছে তুমি যখন পিসিআর করেছিলে, পিসিআর করে তো সবকিছু হয়েছে, জিনের তুমি পিসিআর করেছো, পিসিআর করে বসিয়েছো, পিসিআর করে বসানোর পরে বাকি সমস্ত পুরো প্রসেসটা এসছে, কিন্তু পিসিআর এর সময় কোনো মিউটেশন হয়ে গেছে কিনা। কারণ আমরা পড়েছি যে ডিএনএ পলিমারেজের প্রুফ ফিডিং অ্যাক্টিভিটি থাকলেও সেটা আলটিমেট নয়, মানে সেটা যে 100% প্রুফ এরকম কোনো মানে নেই। বলে হতেই পারে সেখানে কোনো ভুলভাল নিউক্লিওটাইড বসিয়ে দিয়েছিল,
সেখান থেকে তোমার কোনো মিসসেন্স বা ননসেন্স বা এরকম কোনো মিউটেশন হয়ে গেছে, ঠিক আছে, বা ইভেন হতে পারে যে তোমার স্টপ করুন এগুলো তৈরি হয়ে গেছে। সেটা মিউটেশন যদি হয়ে থাকে তাহলে তোমার এত কাহিনী করার পরেও কোনো লাভ নেই, কারণ এই যে সমস্ত ডিএনএ তে মিউটেশন হয়ে বসে আছে সেই সমস্ত ডিএনএ তে তুমি কিছু করতে পারবে, কারণ অলরেডি মিউটেড, তুমি যে প্রোটিনটা চাইছো সেই প্রোটিনটা ওখান থেকে হবেই না। সেটার জন্য আমাদের কি করতে হয়, সেইটার জন্য আমাদের ডিএনএ সিকোয়েন্সিং করিয়ে নিতে হয়, ঠিক আছে। সেটা হচ্ছে এই স্যাঙ্গার্স ডাইডিঅক্সি মেথড বলে একটা মেথড আছে। অ্যাকচুয়ালি এগুলো অন্যান্য বারে অনেক সিলেবাস অনেক ডিটেলসে থাকে, পড়াতে হয়, এবারে যেহেতু অত ডিটেলসে নেই আমি এর মধ্যে যাচ্ছি না। তো স্যাঙ্গার্স ডাইডিঅক্সি মেথড, এরকম বিভিন্ন মেথড আছে যেখানে তোমার ডিএনএ কে সিকোয়েন্স করা, মানে ডিএনএ তে কি রকম ভাবে কি কি বেস পেয়ার আছে, কি অর্ডারে আছে, সেগুলো সমস্ত বার করা যায়, ঠিক আছে। তো সিকোয়েন্সিং করে দেখতে হবে যে কোনো মিউটেশন হয়েছে, যেগুলো মিউটেড হবে সেগুলো বাদ, যেগুলো তোমার আনমিউটেটেড থাকবে সেগুলো আমি নেব। এরকম করে করে হার্ডলি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এরকম দেখেছি 10টার মধ্যে হয়তো একটা বা দুটো নেওয়া যায়, কারণ 10টার মধ্যে হয়তো 5টা কোনো লাইগেশনই হয়নি, 5টা এমনিতেই বাদ, 5টাতে হয়তো লাইগেশন হয়েছে কিন্তু হয়তো মিউটেশনের কারণে তোমার 2টো বা 3টে বাদ হয়ে গেছে, কারণ 2টো বা 3টে দেখা যাচ্ছে মিউটেশন চলে এসেছে, তো সেগুলো বাদ, বাকি হয়তো একটা দুটো পড়ে থাকলো, ওগুলো তোমার ব্রাইট ক্লোন, ওগুলোকে একদম চোখের মনির মতন যত্ন করে রেখে দিতে হয়, কারণ ওগুলো দিয়ে তোমার যত পরে প্রোটিন এক্সপ্রেশন করে এনজাইম ফেনজাইম বানিয়ে ফার্মেন্টারে বসিয়ে যা সব কাজ তাই করতে হবে, ঠিক আছে। এটা আমি লিখে দিয়েছি, এরপরে আমার রিট্রান্সফর্ম করতে হবে, করে প্রোটিন এক্সপ্রেস করব, হ্যাঁ, দিয়ে পিউরিফাই করব, সবকিছু করব, হয়ে গেল, ঠিক আছে। এই মিউটেশনটা কখন একমাত্র ওয়েলকাম হয়, একমাত্র তখনই ওয়েলকাম হয় যখন তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছো, এটা আমি আগে পড়িয়ে দিয়েছি। একমাত্র যখন আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছি সেই সময় মিউটেশনটা ওয়েলকাম, আদার সময় মিউটেশন ইজ নট ওয়েলকাম, ঠিক আছে। তাহলে দিস অ্যাকচুয়ালি গিভস ইউর দ্য ক্রিম অফ ইউর রিকম্বিনেন্ট ডিএনএ, আমাদের মেইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি চ্যাপ্টার, সেটা আমার এখানে মেইনলি হয়ে যাচ্ছে, গোড়া থেকে শেষ অবধি এখানেই শেষ, আপ টু সিলেকশন, ঠিক আছে। এবারে এরপরে আরেকটা জিনিস, আর দুটো জিনিস আমাদের পড়তে হবে, কারণ যখন আমরা রিকমেন্ড ডিএনএ পড়ে ফেলেছি বা এর পরে চ্যাপ্টারগুলো যখন আমি আসবো তখন দুটো জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে, আমি এই স্লাইডটা শেয়ার করে দেবো, আমি কিন্তু এখন একটু শর্টে বলে দিচ্ছি। সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে রিয়েল টাইম পিসিআর, একটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর ইজ এ সিম্পল থিং, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর কিছুই নয়, যেখানে আরএনএ থেকে ডিএনএ বানাচ্ছি, যেখানে আমি আরএনএ থেকে ডিএনএ বানাচ্ছি। আমরা পিসিআর এ কি করি, ডিএনএ থেকে ডিএনএ করি, কিন্তু আমরা যখন আরএনএ থেকে ডিএনএ করি সেটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর। কোশ্চেনে অনেক সময় 8টি পিসিআর দেওয়া থাকে, 8টি পিসিআর কিন্তু ফুল ফর্ম দুটোই হতে পারে, আমি বারবার বলে দিচ্ছি। 8টি পিসিআর এর ফুল ফর্ম তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআরও হয়, আবার রিয়েল টাইম পিসিআরও হয়, দুটো কিন্তু আলাদা, রিয়েল টাইম পিসিআরও হয়, দুটো কিন্তু আলাদা। সুতরাং যদি 8টি পিসিআর থাকে, ভালো করে কোশ্চেনটা পড়বে যে তোমাকে কি বলা হচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সম্পর্কিত কিছু বলা হচ্ছে না রিয়েল টাইম সম্পর্কিত কিছু বলা হচ্ছে, ঠিক আছে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে হচ্ছে সোজা আরএনএ নাও, সেখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা বসিয়ে দাও। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কি, আরএনএ থেকে ডিএনএ সিনথেসিস করা,